ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো স্টার ক্যাফে। ঈদ মুবারক সবাইকে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমরা প্রত্যেক এপিসোডেই আপনাদের সামনে হাজির হই নতুন একজন অতিথিকে সঙ্গে নিয়ে। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি আপনাদের খুবই পরিচিত একজন মুখ। আমরা সবাই তাকে খুবই পছন্দ করি। সুন্দরী একজন নারী, তার নাম অপু বিশ্বাস। আমাদের প্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলুন তার সঙ্গে আজকে গল্প শুরু করি। হাই অপু, ওয়েলকাম টু মাই শো স্টার ক্যাফে। থ্যাংক ইউ কেমন আছো তুমি? ভালো। ওকে, তো আমাদের প্রোগ্রামের যেরকম স্ট্রাকচার ওয়াইজ আমরা স্টার্ট করি যেভাবে, সেটা হচ্ছে আমরা প্রথমেই সেই মানুষটার একদম শুরুর দিকটা জানতে চাই। তো আমি প্রথমেই জানতে চাইবো তোমার চাইল্ডহুড মানে কোথায় কেটেছে, তুমি জন্ম নিয়েছো কোথায়, তোমার ছোটবেলা কোথায় কেটেছে, তুমি কেমন ছিলে তখন, কি করতে? আমি বগুড়ার মেয়ে। আমার একদম চাইল্ডহুড থেকে বগুড়াতেই কেটেছে, স্কুল কলেজ ওইখানেই। বাট আমি স্কুলের মাঝামাঝিতে সিনেমায় চলে আসি, দেন সিনেমা করেছি অ্যান্ড কলেজ শেষ করেছি বগুড়াতেই। আর সবচেয়ে বড় কথা, ছোটবেলার স্মৃতি অনেক বেশি, কি বলবো কি বলবো না। সবচেয়ে আজকে যেটা মনে হয়, বিশেষ করে মা বাবা কাকা এই তিনজনের স্মৃতি মনে হয় যে সবসময় আমাকে ঘুরে ফিরে টাচ করে। যেহেতু এখন আমার পৃথিবীতে তিনজনই বেঁচে নেই, আমার বাবা মা এবং আমার চাচা। যাদের কথা তোমার মানে সবসময় মনে পড়ে সেই মানুষগুলোই নেই আসলেই একদম। তাহলে কি মানে ইউ ফিল লোনলি অর লাইক মানে? অ্যাকচুয়ালি লোনলি তো ডেফিনেটলি, বাট যেটা হচ্ছে যে আমি সবসময় বাস্তবতাকে মানে যখন যে সময়টা হয় একসেপ্ট করে নিই, কারণ এটা ট্রু যে বাবা মা সবারই থাকে না। কেন এত তাড়াতাড়ি গেলেন সেটা বলতে পারবো না, এটা তো উপরওয়ালাই ভালো বলতে পারবেন। বাট আমি ভীষণ মিস করি তাদেরকে। আমার জীবনে এত বড় বাস্তবতার সাথে নিজেকে ক্যারি করতে হয়েছে, তখন একা কিভাবে চলতে হয় সেই ক্যারিটা শিখে গেছে। আচ্ছা, সেটা না হয়ে সময় যেতে যেতে তুমি রিয়ালিটি ফেস করতে করতে তোমার কর্মজীবন থেকেও তুমি নিশ্চয়ই অনেক স্টোরিজ বা অনেক রিয়ালিটি ফেস করেছো, যেখান থেকে তোমার অনেক শেখা যে না আসলে আমার কেমন হওয়া উচিত বা কিভাবে চলা উচিত, সেটা না হলে সময়ের সঙ্গে সঙ্গে শিখেছো। কিন্তু একেবারেই ছোট মানুষটা যে ছিলে স্কুল কলেজে যেতে, তখন মানে কি চিন্তা করতে যে এক সময় অপু বিশ্বাস হব, এটা কি তখন প্ল্যান ছিল? না, সব সময় যেটা আমি ছোটবেলা থেকে নাচ করতাম, মানে কি হতে চাইতে ছোটবেলায়? আমি আসলে বিরিয়ানি খেতে খুব পছন্দ করতাম। আচ্ছা, তো যেটা হতো যে আমাদের বাড়িতে আমরা 4 ভাই বোন ছিলাম, তো ওইভাবে খুব সিলেক্টিভলি ফ্রাইডে করে বিরিয়ানি হতো এন্ড মাংস হতো। তো তখন খুব মনে মনে ভাবতাম যে কোনোভাবে যদি আমি বিরিয়ানির দোকানদারকে বিয়ে ঠিক করতে পারি, তাহলে তো বিরিয়ানি বানানো হবে, তখন রেগুলারই খেতে পারবো। মানে মানে ইট উইল বি রেডিমেড। আমি বুঝতে মানে আপু যেভাবে বের করে ফেললো, এটা তো পুরো ভাইরাল। আচ্ছা, অপু ছোটবেলায় খুবই ফুড লাভার ছিল, এখনো স্পেশালি মানে বিরিয়ানি। হ্যাঁ, স্পেশালি বিরিয়ানি এখনো পছন্দ করি, কিন্তু যেহেতু আমার প্রফেশনের সাথে আর আমার ফ্যামিলি স্ট্রাকচারটা একেবারে হেলদি, চাইলেও কোনোভাবে মানে কন্ট্রোল না করলে কোনোভাবে কন্ট্রোলে আসে না, তার জন্য খাবারটাকে একটু মাইনাস করতে হয়। সেই ছোট মানুষটা সম্পর্কে জানতে চাই যে স্কুল কলেজে যে যেতে, তখন তখন তোমার প্ল্যানিং কি ছিল, তোমার ইন্সপিরেশন কে ছিল, তুমি আইডিয়ালাইজ করতে কাকে দেখে? প্রথমেতে কথা, আমার মা নাচ করতেন, তো তার তো অনেক ছোট বয়সে বিয়ে হওয়ার কারণে সে নাচটা কমপ্লিট করতে পারেনি। তো তখন আমি যেহেতু সবার ছোট ছিলাম, আমাকে প্রপার টাইমিংটা মা দিতে পারে, এবং বাড়ি থেকেও মা বাবা কাকা সবার কাছে পারমিশনও পেয়েছে যে আমাকে এইসব নাচ টাচে দিতে পারবেন। তার জন্য মা অনেক বেশি ফোকাস দিতেন আমি নাচ শিখি। আর আমার মা যেহেতু প্রপারলি নাচটা শেষ করতে পারেনি, তখন সে চেয়েছে যে আমার ছোট মেয়েটা যেন আমি যা শেষ করতে পারিনি সে যেন সেটা করতে পারে। আর আমি আগে থেকে একটু টমবয় টাইপের ছিলাম, মানে একটু ছেলে ছেলে ভাব। আমি ক্লাস 8 অবধি আমার হেয়ার স্টাইল ছিল বয়েজ কাট, 9-এ গিয়ে মার বকাবকি, সবার ইয়েতে সালোয়ার কামিজ পরতে হয়, মেয়েলিপনাটা জোর করে শেখা আর কি। তো ওই জায়গা থেকে মানে আমি কখনো মানে সিনেমার নায়িকা হব ওইটা চিন্তা ছিল না, আমি খুব লয়ার হতে চাইতাম যখন 5-6-এ পড়তাম। কারণ আমার কাছে মনে হতো কি আমি না, আমার যে কোনো সময় আমাদের ফ্যামিলি মেম্বার বা আমার আরো কাজিনরা যখন আসতো, ওরা হয়তো খুব হই হুল্লা করে কথা বলছে, বাট আমি খুব যুক্তি নিয়ে কথা বলতাম, খুব ভেবে ভেবে কথা বলতাম। ওই জায়গা থেকে মানে খুব মনে হতো যে আমি লয়ার যদি হতে পারতাম। বাট আমি নাচ শিখতাম, যে নাচের মাধ্যমে যেটা হয়েছিল যে আমি লাক্স ফটোজেনিকে ছবি দিয়েছি, সেইখান থেকে আসলে সিনেমায়
লাক্স ফটোজেনিকের নাম দিয়েছিলে, লাক্সের মানে টপ 20 টপ 10 বা ওইটা হচ্ছে এরকম ছিল, আমি যখন ক্লাস 9-এ পড়ি, উঠেছি মাত্র, তখন পেপারে এরকম চ্যানেল আই থেকে সার্কুলেশন দিয়েছে যে লাক্স ফটোজেনিকে যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা এই ঠিকানায় ছবি পাঠাও, এই সাইজের। তো তখন আমার স্কুলের সামনেই একটা নর্মাল একটা ফটো স্টুডিও ছিল। তো আমার বান্ধবীরা তো আমরা সবাই আসার সময় 20 টাকা 30 টাকা করে আনতাম টিফিনের জন্য। তো ওইটা ওরা সবাই জানতো আমি ভালো নাচ করি। বগুড়ায় আমার এমন ছিল যে শিক্ষা সপ্তাহে হয়তো বা অনেক পার্টিসিপেন্টস হতো, যদি কেউ জানতো অপু আছে জেনেই যেত ফার্স্ট হবে, আর কিছু না, মানে নাচও করতে হবে না এরকম। তো ওরা তখন বললো যে তুই যেহেতু এখানে অনেক বেশি অ্যাডভান্স, তাহলে তোর ছবিটা তুলে পাঠাই দে। আমি বলছি না, বাড়িতে কাউকে জানেনি। আরে দূর, আসবে নাকি এই এখানকার ছবি, ওরা নিশ্চয়ই কত রকম ছবি টবি তুলে। তো এইরকম করে পাঠিয়েছে। তো পাঠানোর পর যেটা হয়েছে কি একদম টপ 50-এ চলে আসছে। 50-এ আসার পর জেলায় জেলায় তখন সেই পার্টিসিপেন্টসদের ছবি তোলা হবে। তখন তো বাধ্য হয়ে বাসায় বলতে হবে। বাসায় বলেছি, যেহেতু আমি নাচ করতাম সেই জায়গা থেকে একটু সাপোর্টটা ছিল। তারপরে টপ 25-এ আসলাম, অ্যান্ড দেন টপ 10-এও চলে আসলাম। কিন্তু টপ 10-এ আসার পর যেটা হয়েছিল, ওদের গ্রুমিংটা একদম সিঙ্গেলি, এখানে থাকতে হবে ঢাকায়। তো আমি যেহেতু বগুড়ার মেয়ে, তো ওখানে গার্জিয়ান অ্যালাও নেই। তো তার জন্য মা বললো যে যেহেতু গার্জিয়ান অ্যালাও নেই, আচ্ছা ঠিক আছে, তোমার এখানে পার্টিসিপেট করার দরকার নাই। কিন্তু টপ 10-এর যে কিছু ছবি ছিল, সেই ছবিগুলো আমার কাছে ছিল। এরপর আমি ক্লাস 9 পাস করলাম, ক্লাস 10-এ উঠলাম। ক্লাস 10-এ ওঠার পর যখন আমি এসএসসি দিলাম, এসএসসি দেবার পর 3 মাসের যে ব্রেক টাইম থাকে, তখন আমার কাছে একটা সিনেমার অফার আসে। বাট তার মধ্যে আমি ক্লাস 10-এ ওঠার পর আমি 2টো মুভি করেছিলাম। সাপোর্ট কে করতো? মা করাবে, আর বাবা বলে কি মেয়ে মানুষ, কোনো দরকার নেই, ও পড়াশোনা করুক, ফেল করুক 500 বার, ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। আর আমার মা বলে কি এ পর্যন্ত 3টা ছেলে মেয়েকে সেই কাজ করেছে, ওকে আমি করতে পারবো না। আচ্ছা, পরে বাবা আবার মানে এইরকম তাদের মধ্যে ক্লাস থাকতো অলওয়েজ। মুভির এই কানেকশনটা কিভাবে তৈরি হলো তোমার? লাইক তুমি যখন ঢাকায় এসেছিলে তখনই কি মানে না, আমি যখন ক্লাস 10-এ উঠলাম তখন তো হচ্ছে আমি বললাম যে লাক্স ফটোজেনিকের আমার তো ছবিগুলো রয়ে গেছিল। তো এর মধ্যে আমাদের হচ্ছে গিয়ে আমজাদ আঙ্কেল একটা মুভি করবে, যেখানে মেইন নায়ক নায়িকা হচ্ছে ফেরদৌস ভাই আর শাবনূর আপু, কাল সকালে। আমজাদ আঙ্কেল ফ্রেন্ডশিপ ছিল হচ্ছে কি আমাদের মিনু মামার সাথে। মিনু আঙ্কেল উনিও বগুড়ার। তো ওইখানে উনি যেটা করেছেন, নতুন একটা মেয়ে চাচ্ছে সুন্দর দেখতে, শাবনূর আপুর বান্ধবীর ক্যারেক্টার করবে, হিন্দু একটা ক্যারেক্টার। তখন উনি বললেন যে এই মেয়েটাকে দেখতে পারো। তো আঙ্কেল এক চান্সে বলেছেন যে আমজাদ আঙ্কেল যে ঠিক আছে তাহলে ওকে ইয়ে করো, কল করো, আমরা করি। তো পুবাইলে শুটিংটা হয় 2 দিনের জন্য। তো মাও দেখলো 2 দিনের জন্য। তো মা বাড়িতে মিথ্যে বলেছিল নৃত্য অঞ্চলে, আমি যদি নৃত্য অঞ্চলের স্টুডেন্ট ছিলাম, যে ওর নাচের কম্পিটিশন আছে, ঢাকা যেতে হবে, বাট মুভি বা কিছু এটা মা বলেনি। তো সাপোর্ট হিসেবে তো কাকা ছিল। তো মা কাকা আমরা সহকারে আসি আর 2 দিন শুটিং করি। করার পর ভালো, জাস্ট আমার মতো আমি পড়াশোনা করছি, আমার মতো চলছি। তার 2 মাস পরে আবার একটা ইমপ্রেস থেকে একটা সিনেমার আর একটা অফার আসে, সেটা হচ্ছে ও আমার ছেলে সিনেমাটার নাম, যেটাতে মেইন ক্যারেক্টার ছিল নায়ক নায়িকা পপি আপু এন্ড কাঞ্চন ভাই। আর ও আমার ছেলে গল্পটা এরকম ছিল, টেস্ট টিউব বেবি। দ্যাট টাইমে টেস্ট টিউব বেবি তো খুব প্রচলন ছিল না বাংলাদেশে। তো ওইটার উপরই একটা বেস করে সুভাষ দত্ত দাদু করবেন। তো টেস্ট টিউব বেবি যে ছেলেটা হবে তার একটা প্রেয়ার লাগবে। আচ্ছা, সেটা আমি ছিলাম। অর্থাৎ ক্যারেক্টার ওয়াইজ এমন হয় যে পপি আপু আমার শাশুড়ি থাকে, কাঞ্চন ভাই আমার শ্বশুর থাকে। তো এইটা করার পর তখন টোটালি তো এসএসসির জন্য একদম মনোযোগী হতে হবে, কোথাও কিছু না, নাচের ক্লাসও বন্ধ, সব বন্ধ। নিজের ইচ্ছাতেই পড়াশোনাতে মানে নিজেকে ডেভোটেড, না বাবার কথা সবকিছু করো, পড়াশোনা করো। আর আমি দেখতাম আমি পড়াশোনা কম করলে মা বাবার লেগে যাইতো ঝগড়া। তো ওইটা অফ করার জন্য পড়াশোনাও করতাম, নাচও করতাম। তো একটা পর্যায়ে যেটা হলো, তখন 3 মাস বন্ধ, মা প্ল্যান করছিল যে আমার দিদির বাড়ি ইন্ডিয়াতে, দিদির বাড়ি যাবে। দ্যাট টাইমে এফআই মানিক আমাকে ফোন করে। এফআই মানিক ফোন করে বলে যে তুমি কি অপু বিশ্বাস? হ্যাঁ। তো আমি মাকে ফোনটা দিয়ে দিই। তখন মার সাথে কনভারসেশন হয় যে আচ্ছা আন্টি এরকম হচ্ছে অপু বিশ্বাস, ওর 2টো ছবি দেখলাম, আমরা তো চ্যানেলে কয়েকটা ফুটেজ দেখেছি, ভেরি নাইস, ওকে খুব ভালো লেগেছে, ওর লুকসটা ইন্ডিয়ান লাগে, আমাদের একটা নিউ ফেস লাগবে, এইরকম করে টোরে। পরে ডিপজল ভাই কথা বলে, ডিপজল ভাই কথা বলার মা একটু কনফিউজ হয়ে যায়। বাট সেই সময় আমরা জানি না যে এগুলো কিন্তু অ্যাক্টিং সিনেমায় হয়। আমরা ভাবতাম যে সিনেমায় যেটা হয় হয়তো রিয়েল ওই মানুষটার ক্যারেক্টারই খারাপ বা ভালো মন্দ যেটা হতো।
তো ওই জায়গা থেকে মা চেয়েছিল যে তাহলে সিনেমা করাবো না, কিন্তু একটা পর্যায়ে কি মা রাজি হয়েছে। মা চাইতেন, হ্যাঁ। মা চেয়েছিল, সব মা। অপু কি চাইতো? অপু কিছুই চাইতো না। নিজের জন্য। না, সত্যি কথা বলতে গেলে আমি কিছুই চাইতাম না। তাহলে তোমার ফার্স্ট দুটা মুভিতেই যদি your character was supporting character, right? একদম। How do you feel about it? Like তুমি কি তখন এটা willingly তুমি কি আমি তো অ্যাকচুয়ালি বুঝিই না আপু নায়ক নায়িকা কি বা মানে তুমি সাপোর্টিং। জাস্ট মানে কাজ করেছি এতে অনেক বেশি হ্যাপি যে ওকে লেটস এন্টার, লেটস সি হোয়াট আই ক্যান ডু, অর নাকি অন্য কারো মতন চিন্তা করতে যে না প্রথমেই আমার নায়িকা চরিত্রে যেতে হবে? বেসিক্যালি সিনেমার প্রতি ওইরকম ফ্যাসিনেশন আমাদের কারোর ছিল না। ইনফ্যাক্ট আমাকে সাপোর্টিং ক্যারেক্টার নাকি এটাও বুঝি না, পর্দায় কাজ করছি। কোটি টাকার কাবিন করেছি আমার ফার্স্ট মুভি, যেটা এফআই মানিক বললাম। এটার কারণটা ছিল রাজ্জাক আঙ্কেল। আচ্ছা, আমার মার এবং কাকার সবচেয়ে ফেভারিট হচ্ছে কি নায়ক রাজ্জাক আঙ্কেল। তো মা চিন্তা করেছে সিনেমাটা ইম্পর্টেন্ট না, আর রাজ্জাক আঙ্কেল ছিল আমার না রাজ্জাক আঙ্কেল ছিল আমার বাবার ক্যারেক্টার। তো মা ওতেই হ্যাপি, মানে আমার মেয়ের বাবা আমার স্বপ্নের নায়ক, তাকে কাছাকাছি দেখতে পারবো, এই অপরচুনিটি নিয়ে আসলে সিনেমায় আসা। অপু নিশ্চয়ই অনেক সুন্দরী ছিল ছোটবেলা থেকেই, এর জন্যই তো আমাদের প্রিয় চিত্রনায়িকা অপু। তো সেই সুন্দরী মেয়েটা স্কুল কলেজ পার হয়ে বগুড়া শহর থেকে ঢাকাতে আস্তে আস্তে নিশ্চয়ই অনেক ছেলের চোখে পড়েছে। তো প্রেমিকের সংখ্যা জানতে চাই, সেই ছোটবেলা থেকে কয়েকটা ছেলের চিঠি পেয়েছো, ফোন পেয়েছো, কত জ্বালাতন সহ্য করতে, মানে কি কি হতো বলো? না, আমি তো নিজেই ছেলে ছিলাম, আমাকে কে প্রেমের অফার করবে? এটা কি মানে কোয়েশ্চেন মানে পাস করে যাওয়ার একটা না, একদমই না। বলো। বাট আমি জানি না আমাকে, বাট যেটা হয়েছিল যে আমাদের এলাকার মধ্যে আমি একটু সুন্দরী ছিলাম, ওই জন্য হয়তো অনেকে পছন্দ করতো, কিন্তু কখনো আমার মা একটু ডাকাত টাইপের থাকার কারণে আমাদেরকে কেউ ওইরকম প্রপোজাল বা ওইরকম কিছু কখনোই হয়নি। আর ক্লাস 10-এ ওঠার পর তো আমি একদম ঢাকাতেই চলে আসি 2007-এ। তো ঢাকায় আসার পর তারপরে সবকিছু কন্টিনিউ হয়নি। বাট অ্যাজ এ টিনেজার মানে তুমি মানে ছেলেদের প্রতি অ্যাট্রাক্টেড হতে না, জাস্ট কাজে মানে মনোযোগ দিতে চাইতে অনেক, ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে অনেক, ক্যারিয়ার তো পরে চলে আসছে। আমার বেসিক্যালি প্রবলেম যেটা হতো সেটা হচ্ছে যে একটা ছেলেকে পছন্দ করব, তার চুল এলোমেলো থাকা যাবে না। আচ্ছা, লাইক ক্রাইটেরিয়া গুলো কি ছিল পছন্দের, যে একটা ছেলের মধ্যে এটা থাকলে ঠিক? সুন্দর পারফিউমের স্মেল হতে হবে, দেখতে সুন্দর হতে হবে, গোছালো হতে হবে, সুন্দর ড্রেস আপ করতে হবে। না, বডির প্রতি এরকম গুড আচ্ছা ওরকম কোনো ফ্যাসিনেশন নেই, বাট লাইক হয় না যে পরিপাটি হতে হবে। কিন্তু স্কুলে থাকাকালীন তো আমরা যাকে পছন্দ করব তারাও তো স্কুলেরই হবে। তো স্কুলে থাকলে কি হয়, মানুষের এত গোছানো সোয়েটিং হয়, এত গোছানো তো হয় না, চুল এলোমেলো থেকে যায়। তো ওইটার জন্য না পছন্দ হতো না। আর আমি বরঞ্চ পিয়ন ছিলাম আমার বান্ধবীদের, ওরা প্রেম করতো, ঝগড়া লাগলেই আমার একটাই দাবি দেওয়া থাকতো, ওই যে চকবার আইসক্রিম খাওয়াইলে অথবা একটা কিটক্যাট, তাহলে আমি ওদেরকে মিলমিশ করে দিতাম। আর আমার বান্ধবীরা আমাকেই পাঠাতো, কারণ জানতো ও পছন্দ করবে না। আচ্ছা, ঝামেলা নাই। কিন্তু এমনি মানে অপুর নিজেরই তো আগ্রহ ছিল না যে ছেলেদের সঙ্গে কি মানে পালাতে নাকি? না, পালাতাম না, চাইতাম না, মানে লাইক কেউ বোঝানোর চেষ্টা করলে বোঝানোর ফিল করতাম না, আর ওই অবধি অ্যাকচুয়ালি আপু যাওয়া হয় না। মানে ব্যাপারটা কি আসলে আমরা আনসারটা কি এটাই পাচ্ছি ঘুরে ফিরে, there is no one without শাকিব খান, যে প্রেমে পড়ার মতন বা চোখে পড়ার মতন বা পছন্দ করার মতন, ব্যাপারটা কি এমন? না, আনসারটা এরকম যে আমি প্রেম করতে হলে আমাকে আগে মেয়ে হতে হবে, বাট আমি তো নিজেই ছেলে, আমি কেন প্রেম করব? বা প্রেম আমার আসলে প্রেম ব্যাপারটা না আগে ওইরকম ভাবে ছিল না, বাট আমাকে চায় না, আমার সাথে আসলে হবে না, দরকার নেই, কি দরকার এরকম এক্সট্রা। আচ্ছা, তো সেই টমবয় অপু তো ছেলেদেরকে কাছে ভিড়তে দিত না খুব একটা, ইন্টারেস্টও ছিল না, একদমই না। হ্যাঁ, রাস্তা খালি করো, আই হ্যাভ টু গো সামওয়্যার এলস। আচ্ছা, ঠিক আছে। তো সেই অপু মেয়ে হলো কিভাবে, নারীতে পরিণত হলো কিভাবে, এবং মানে আমাদের সাকিব ইমপ্রেস হয়ে গেল কিভাবে, তখন সেই সাকিবের প্রেমে পড়লো কিভাবে অপু? তাহলে আসলে আমি ওই যে বললাম যে সিনেমায় কাজ করতে আসলাম, কাজ করতে আসার পর না আসলে শাকিব খান আমার কাছ থেকে প্রথমে ফোন নাম্বার নেয় টিস্যুতে করে,
আইব্রু করা হয় যে ওইটা দিয়ে ফোন নাম্বার সে আমাকে দেয়। আর এসএসসির সময় আমার বাবার সাথে আমার একটা কন্ট্রাক্ট ছিল যে আমি যদি A+ পাই তাহলে আমাকে কম্পিউটার দিবে। ওকে। আর কারণ আমি পড়াশোনায় ভালো ছিলাম জন্য বাবারা কনফিডেন্স ছিল যে A+ ও পাবে, A+ পাইলে তাহলে হচ্ছে ওকে কম্পিউটার দিব, ও বসে যাবে। আর যদি A- পাই তাহলে হচ্ছে কি আমাকে মোবাইল দেওয়া হবে। এরপরে বি গ্রেড সি গ্রেডে এক একটা ধাপে ধাপে ছিল, বাট আনফরচুনেটলি আমি জানি না আমি A- পেয়েছি, তখন বাবা আমাকে একটা মোবাইল দেয়। এবং ওই সময় তো আমি কোটার কাবিন করেছি, তার নাম্বার আমাকে যেহেতু দিয়েছে, আমি ওই ফোন নাম্বার, বাবাও আমাকে ফোন দিলেন দ্যাট সিচুয়েশনে, যেহেতু রেজাল্ট বের হয়ে গেল, আমি পাশ করলাম এসএসসি, তখন আমি ওই নাম্বার থেকে তার সাথে ভাইয়া বলতাম। আচ্ছা। যেহেতু অনেক সিনিয়র, ভাইয়া বলতাম। আসলে এইভাবেই হয়ে গেছে। এভাবেই তো হয় না। হ্যাঁ, কিছু তো থাকে অবভিয়াসলি, মানে সেই মানুষটার মধ্যে এমন কিছু তুমি দেখেছো, আসলে আমার তুমি আস্তে আস্তে জানতে পেরেছো যেখান থেকে তুমিও মানে ইমপ্রেসড হচ্ছিলে বা চাইতে তাকে। সেও করেছে। যেমন আমার যখন কোটি টাকার কাবিন হয়ে গেল, হয়ে যাবার পর রেজাল্ট বেরোলো, এরপরে আমি আরেকটা সিনেমা করবো পিতারাসন চাচু দাদিমা, তখন আমার ভিতরে একটা চেঞ্জ অটো চলে আসছে। কিভাবে আসছে আই ডোন্ট নো, বাট একটা অটো চেঞ্জ চলে আসছে। চেঞ্জটা মানে তার প্রতি আমার একটা ভালো লাগা, বাসায় একটু বিহেভিয়ার ডিফারেন্ট করা, ঢাকার প্রতি ছুটে যাওয়া, পড়াশোনায় মন না বসা, ফোন নিয়ে থাকা। বাবা মা চিন্তা করলেন যে আমাকে ইন্ডিয়াতে নিয়ে যাবে, ইন্ডিয়া থেকে আমাকে পড়াশোনা করাবে, সিনেমা অনেক হয়েছে, অনেক কিছু আর লাগবে না। তো ওই জায়গা থেকে আমাকে ইন্ডিয়াতে নিয়ে যায়। তো একটা সময় শাকিব খান ইন্ডিয়াতে যান আমার কারণে, সে সিনেমা শুটিং টুটিং ফেলে বাই রোডে আমার জন্য ইন্ডিয়াতে যায়। তো এইসব কিছু জিনিসগুলো আসলে অনেক বেশি মানে আমার কাছে নতুনত্ব লেগেছিল। আর একটা ছোট মানুষ, কখনো তো ছেলেদেরকে পছন্দ করবো চিন্তাই করিনি, এবং আমি ওই চিন্তা নিয়েও কখনো চলতাম না। কিন্তু এইসব কেয়ারিং শেয়ারিং সাপোর্টিং, শুধুমাত্র কেয়ারিং শেয়ারিং এই জিনিসগুলো তো অবভিয়াসলি তুমি পরে দেখেছো, তার আগে তো অবভিয়াসলি মানে হি ইজ এ সুপারস্টার, হি ইজ এ লাইক সেই সময় কিন্তু পাবলিক ফিগার ইজ ট্রু, বাট হি ইজ নট সুপারস্টার বিকজ তুমি যখন মিট করেছো তখন হি ওয়াজ নট আ সুপারস্টার। সে একদম জিরো একজন মানুষ ছিলেন, মানে টোটালি জিরো এন্ড জিরো। আচ্ছা। তার রেমুনেশনও হয়তো আমি ক্লিয়ার করতে চাচ্ছি না, ও সেরকম আশারূপ ছিল না। তো সেই জায়গা থেকে আমি কিন্তু একজন সুপারস্টার বা নাম করা কিছু এসব কোনোই তাকে আমি দেখিনি। 2007 একজন সে একদম আর্টিস্ট ছিলেন ডেফিনেটলি, মানে হয় না যে ওই জায়গায় আজকের যে জায়গা, সেই জায়গাটা কিন্তু বা মিডিল যে জায়গা সেটাও কিন্তু তার ছিল না। তো আমি আসলে এইসব জায়গা মানে ব্যক্তি বিশেষ চিন্তা করে কিছু হয়নি, এটা আমি বলতে পারি অটোই একটা ব্যাপার হয়ে গেছে। বা আমি চিন্তা করে, আজকালকার মানুষরা তো অনেক চিন্তা করে করে, আমি সেই সিচুয়েশনে কোনো চিন্তা করে কিছু করিনি। তাহলে তোমার তখন মানে এক্সাক্ট মোটিভটা কি ছিল, যে এই ছেলেটাকে ভালো লাগছে বা এর সাথে আমি থাকবো বা মানে আমি ট্রাস্ট করতে পারছি, এরকম মনে হচ্ছে? না, আমি আসলে না, সত্যি বলতে গেলে কি লাইফ নিয়ে ওইরকম কখনোই চিন্তাই করিনি, আসলেই করিনি। বাট কেন হলো তাও আমি জানি না। বাট কাজের মাধ্যমে একটা জায়গায় গিয়ে দাঁড় করানোর পর সে প্রপোজ করে, তখন আমিও অ্যাকসেপ্ট করে নিই, লুকিয়ে ছাপিয়ে সবকিছু করা হয়। সত্যি বলতে গেলে কি আমি এত মানে বিবেক বিবেচনা চিন্তা করে বা কি হতে পারে বা সে কি হয়ে গেছে কিচ্ছুই চিন্তা করিনি। বাট পরে যদি তাকে রাইজিং বলেন, সেটা আপনার রাইজিং হয়েছে 2009-10 থেকে, তার গুডলি রাইজিং বলতে পারেন। তাহলে ফার্স্টে যে পারসনটাকে মিট করেছো, পরে 2009-10 এর দিকে কি কোনো মানে মানে চেঞ্জ পাচ্ছিলে যখন হি স্টার্টেড বিকামিং আ সুপারস্টার, বা তোমার লাইফে তোমার ক্যারিয়ারও তো নিশ্চয়ই চেঞ্জ হচ্ছিল আর আপগ্রেড হচ্ছিল, তো মানে সেই সময়গুলো কিভাবে পার করেছো? লাইক তখন কি চেঞ্জেস আসছিল লাইফে? চেঞ্জেস বলতে কি, আস্তে ডে বাই ডে তার ক্যারিয়ারে একটা রাইজিং চলে যাচ্ছে, এবং এটাতে আমি অনেক বেশি অ্যাপ্রিশিয়েটেড। সে ভালো কিছু কাজ করছে, আমার সাপোর্ট সারা জীবনই তার ছিল, আমার প্রে তার জন্য সব সময় ছিল। এবং একটা সময় গিয়ে এমন হয়েছিল যে আমি অন্যান্যদের সাথে কাজ মানে করতে চেয়েছিলাম, হয়তো বা আমাকে মানে সে বলতো যে ঠিক আছে আমরাই একসাথে কাজ করি, এইরকম কিছু কিছু ব্যাপারগুলা। একটা সময় এমন হয়ে গেছিল যে মানে সেই প্রচুর কাজ করে যাচ্ছে, আমাকে তার সাথে কাজ করতে হয়েছে। বা আমি যদি চাইতাম, কি কোনো ফোর্স ছিল লাইক তোমার উইশ যে আমি তার সঙ্গে কাজ করতে এখন কমফোর্টেবল অর সামথিং? ছিল ওইরকম না, আসলে আমি একটু ভাবতাম ডিমান্ডও বলবো না, আসলে আমি নিজেই চেয়েছিলাম জিনিসগুলো সুন্দরভাবে চলুক, সোবারলি চলুক, সফিস্টিকেটেড ভাবে চলুক, কারণ আমি জানতাম সে কি ছিল, সেও জানতো আমি কি ছিলাম। তো সেই জায়গা থেকে প্রেসার ক্রিয়েট করা বা প্রেসারাইজ করা কোনো কাজ করা,
তোমার মনে হচ্ছিল যে এই মানুষটা যদি আমি এভাবে থাকলে হ্যাপি হয় বা আমি তার সঙ্গে কো-স্টার থাকলে হ্যাপি হয়, তাহলে মানে ওয়াই নট, আমি থাকি, বিকজ আমি তো পছন্দই করি। ঠিক। আচ্ছা, সেই সময়ের কোনো ডিসিশন কি এখন মানে রিগ্রেট করো যে ওই ডিসিশনটা ওই সময় কেন নিয়েছিলাম? ভালো লাগাটাই, ভালো লাগা বিয়ে শাদী করাটা, একদমই এটা এখন খুব মানে মনে হয় যে কেন করেছিলাম, এত বেশি ভালো না যেটা আমি বাজে করে ফেলেছিলাম, মানে এটা আজকে মনে হয়, এখন মনে হয় যে এতটা সুইট হওয়াটা আমার উচিত হয়নি। এক্স্যাক্টলি, এরকম যে আরেকটু কিছু সময় আমার উচিত ছিল বোঝার যে আমার বলে একটা ব্যাপারটা আমার ক্রিয়েট করা উচিত ছিল। আচ্ছা, আমরা তোমরা এই ব্যাপারটা আসলে অনেক বাজে করে ফেলেছে। এই আমরা তোমরা আমি নিজে জানতাম আমরা, তারপরে মানুষের কাছ থেকে তোমরা, তারপর আমি জানছি আবার যে আমরা না, এক্স্যাক্টলি সেই মানে এক একটা মানে লাইফের এক একটা যে ফেজ পার হয়েছো, তোমার নিজের উপরে কি মানে অনেক মানে তুমি অনেক এফেক্টেড ছিলে ব্যাপারগুলো নিয়ে, যে মানে আমার ডিসিশনের কারণেই কেমন হচ্ছে, নাকি মানে ইট ওয়াজ রিটেন ফর মি এর জন্য এমন হচ্ছে? না, রিটেন তো ডেফিনেটলি, বাট কিছুটা এমন হয়েছিল যে আমি তো ডিসিশনটা নিয়েছি, আমি যদি না নিতাম তাহলে তার হতো না, বা আমি যদি এত বেশি নিজেকে সুইট থাকার চেষ্টা না করতাম তাহলে তো এটা হতো না। আমি মনে করি ওভারঅল এভরিথিং, সবকিছু আমারই চিন্তাধারাটা গুড ছিল না, ব্যাড ছিল। আমি বেশি ভালো করতে গিয়ে জিনিসটা একদম ইট ওয়েন্ট রং, ইট ওয়াজ রং, রাইট। আচ্ছা, মানে নিজের এক্সট্রিম সুইটনেসের কারণে নিজেকেই কিছুটা ভুক্তভোগী হতে হয়েছে, এরকম ব্যাপারটা, তাই না? কিন্তু আমরা আসলে আব্রাহামের চেহারা দেখার পর আসলে অন্য কিছু আর চিন্তা করতে পাই না, মানে এত মাশাআল্লাহ, এত সুন্দর এন্ড সুস্থ একটা বাচ্চা যে ওকে দেখলে আমরা বাদ বাকি কিছু চিন্তা করতে চাই না। না। তো একটা প্রশ্ন যেটা, যে অপু, শাকিব তো অবভিয়াসলি হি ওয়াজ ইয়োর লাইফ পার্টনার, দেখি তার নামটা আসছে এবং আসে তোমার কাছে, কিন্তু শাকিব ছাড়া কি আর কোনো নায়ক ছিল না যার প্রতি তোমার কোনো ইন্টারেস্ট ছিল, বা যার সঙ্গে কাজ করে তুমি কমফোর্টেবল ছিলে, বা যার সঙ্গে তুমি কাজ করতে চাইতে বা অ্যাক্টিং করতে চাইতে, বা যাকে কোস্টার হিসেবে তুমি চাইতে, এরকম আর কেউ ছিল না? হ্যাঁ, পছন্দ জায়গাটা আসলে আর কখনো তৈরি হয়নি, তবে প্রতিও ফ্যাসিনেশন যে এর সঙ্গে আমি কাজ করতে চাই, রিয়াজ ভাইয়ের সঙ্গে আমি কাজ করব, বা পেদু ভাইয়ের সঙ্গে কাজ করতে কি আমি যেটা খুব সাপোর্ট পেয়েছি, খুবই সাপোর্ট পেয়েছি, সেটা হচ্ছে মান্না ভাই। আচ্ছা, মান্না ভাই এমন হতো যে আমার অনেক ডিপ্রেশন টাইমিং যেত, তখন আমি মান্না ভাইয়ের সাথে কয়েকটা কাজ করেছি, কিন্তু উনি এত বেশি গার্জিয়ান টাইপ, এত ভালো একটা মানুষ, মানে আমি এটা লাইফে আমি সত্যি আমার আর দেখিনি। আমি খুবই কমফোর্টেবল ফিল করতাম ভাইয়ের সাথে কাজ করে, ভাইয়ের প্রতি আমার অনেক রেসপেক্ট, ভাইয়া আমাকে অনেক কিছু বোঝাতেন, এবং উনি বলতেন আমি জানি যে আমার সাথে তোর কাজ কখনোই মানায় না, কারণ তোর আমার ডিস্টেন্সটা অনেক বেশি, বাট তারপরও আমি বলবো যে তুই আমার ছোট বোন হ, অথবা তুই আমার মেয়ের মতো হ, যে তুই সিয়ামের সাথে তোর অ্যাটলিস্ট কাজ করলে জিনিসটা ভালোভাবে যায়, বাট আমি একজন তোর ভালো গার্জিয়ান, একজন ভালো ওয়েল উইশার। তো এই জায়গা থেকে মান্না ভাইয়ের প্রতি আমার অনেক বেশি একটা ডেডিকেশন ছিল, যে ভাইয়ার সাথে কাজ করলে অনেক বেশি কমফোর্টেবল ফিল করতাম। তোমার যে ফ্যান ফলোয়ার্স, তাদের সঙ্গে তুমি মানে কানেক্ট করো কিভাবে, মানে কোন কিসের থ্রুতে, সোশ্যাল অ্যাপ আর কিসের মাধ্যমে কানেক্ট করো? এখন যেটা হয়ে গেছে, আগে তো আমরা একটু স্টেজ পারফরমেন্স করতাম, তো তাতে করে আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া হতো, তো সেই জায়গার আমার ফ্যানদের সাথে আমার অনেক বেশি রিলেটেড হতো স্টেজে, বা তারা দেখতে আসতেন, আমাকে ভালো লাগতো। এখন তো প্যান্ডেমিক সিচুয়েশন শুরু হয়েছে গত বছর থেকে, ম্যাক্সিমাম শোগুলো তো একদমই অফ, এখন তো ভার্চুয়ালি চলে গেছে। তো ভার্চুয়ালি জায়গা থেকে যেটা হয় যে এখন ফেসবুক আছে, বেশ কিছু পেজ আছে, বেশ কিছু আপনার লাইক এইরকম আছে, যে আরো অনেক কিছু আছে, ওগুলো তো অনেক বেশি কানেক্টেড এখন হয়, এবং আমি অনেক বেশি এনজয় করি। লাইক এরকম আমার বেশ কয়েকটা প্রোগ্রাম হয়েছে, কিছু অ্যাপস ওরা করে থাকে লাইভে আসা, এবং তারা কমেন্টস করছে, সেখানে ফোনও করতে পারছে, এই ধরনের ওয়েতে আসলে আমার ফ্যানদের সাথে এখন বেশি একটু যোগাযোগ হয়। আর মাঝে মাঝে এগ্রেসিভ ফ্যান নেই কোনো, যে ওকে ছাড়া মারা যাব? আচ্ছা, আমি বলেছিলাম কয়েক জায়গায় আমার আছে এরকম, মানে অনেকে একটা ফ্যান তো আমার জন্য হাত কেটে ফেলেছিল, হাত কেটে ফেলে একদম, সে তো কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, কক্সবাজার।
তো এরকম আছে, বাট এখনো মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে যে কোথাও শুটে গেলাম, এরকমই হয় যে আই এম ডাইং ফর সামওয়ান এন্ড সামওয়ান এলস ইজ ডাইং ফর মি, এরকমই কি হয় নাকি লাইফে? আচ্ছা, তারপরে কক্সবাজারে? তো কক্সবাজারে ওই ফ্যানটা এরকম ছিল, সে এত বেশি অ্যাগ্রেসিভ ছিল, আমার সাথে ছবি তুলবে, আমাকে কিছু একটা বলবে, সে প্রেম প্রীতি বা বিয়ে শাদীরও কোনো একটা প্রপোজাল দিবে। তো সে ওয়েট করছিল যে একটা সময় গিয়ে আমি তার সাথে কথা বলবো, কিন্তু যখন আলটিমেটলি শুটিং শেষ আমি গাড়িতে উঠে গেলাম তখন তো সে আমার সাথে কথা বলতে পারেনি। যেহেতু সে আমার সাথে কথা বলতে পারেনি, সে তো অনেক বেশি মানে আরো আরো অনেক বেশি এগ্রেসিভ হয়ে যে সে হাত কেটে ফেলছে। পরে তো আমাদের পড়াশোনার লোক বলতেছে প্রবলেম কি, তুমি হাত কাটছো? বলছে আমি ওনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, আমি ওনার সাথে, আমি ওনার বড় একটা ফ্যান। পরে বলছে ঠিক আছে তুমি হোটেলে আসো, হোটেলে বসে রাতে তোমার সাথে ওরা তো শুটিং শেষ, ওরা তো ফ্রেশ হবে, তো তুমি আসো। পরে একটা পর্যায়ে সে আসে, আমার সাথে কথা বলে। তো আমি বলছি আপনি চানটা কি? তো বলছে আমি আপনাকে অনেক বছর ধরে বিয়ে করতে চাই। বলছে খুবই ভালো কথা, আমি আপনাকে বিয়ে করবো, তো আপনি কি করেন? তো উনি বলতেন যে উনি ব্যবসা করেন, সুপারির ব্যবসা করেন। আমি সুপারির ব্যবসা খুবই ভালো, আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করেন, ওটা অনেক টাকা করেন, করে ঠোরে তারপর আমি আপনি আমাকে বিয়ের প্রপোজাল দেন, কারণ আমি একজন নায়িকা, আমার একটা লাইফস্টাইল আছে, এটা তো বুঝেন, আর আপনি যদি আমাকে ভালোই বাসেন তো আমাকে তো ওই গুড লাইফস্টাইলটা তো আপনাকে দিতে হবে। বলছে ঠিক আছে। তো সামহাও আবার অনেক দিন পর, প্রায় 4-5 বছর পর, কক্সবাজার তো অনেক শুটিং হয় আমাদের, শুটিং এ আমি তো তাকে ভুলে গেছি, আর এটা তো আমার আসলে বলার জন্য বলা ছিল, বা একটা ফ্যানকে তো আমি ডিসহার্টেড করতে পারি না। তো পরে যখন আবার গেছি, সে বলছিল যে ম্যাডাম আমি বিয়ে করেছি, আমার একটা বাচ্চা আছে, তো আমি আসলে সুপুরির ব্যবসা করে অনেক ভালো কাজ করছি। পরে উনি আমার জন্য বেশ কিছু মাছ, ওখানকার শুটকি গুলো তো অনেক বেশি দিয়ে, সেগুলো উনি আবার প্যাকেট ট্যাকেট আমাকে করে দিয়েছেন, এবং আজও অব্দি সে আমার অনেক বড় একজন ফ্যান। আচ্ছা, এটা তো স্পেশাল ফ্যান, স্পেশাল বা আশিকির গল্প ছিল, কিন্তু এমনি জেনারেলি টুয়ার্ডস ইওর ফ্যান ফলোয়ার, অপু কি অনেক স্নবিশ অর লাইক অনেক মানে সুইট টাইপের? ইউ ট্রাই টু মেইনটেইন ইওর? না, ডেফিনেটলি আমি সুইট টাইপের, কারণ ফ্যান যার তার হয় না। আমি তাদেরকে কখনো আমার পারিতপক্ষে আমি কখনোই তাদেরকে হার্ট করি না। তারা যেটা চায় বা যেটা করতে চায় সেটা আমি ট্রাই করি। লাইক আমি এয়ারপোর্টে আমাকে প্লেনে ওঠার আগ অব্দি হেসে হেসে ছবি তুলতে হয়। ইভেন আমার মা মারা গেছে, হয়তো বা আমি ব্যাক করে আসছি, তো কোথাও হয়তো ওয়াশরুমে গেলাম, সেখানেও কিছু বয় ছিল, তো সেই সময়ও আমাকে হেসে হেসে আমি ছবি তুলেছি, কারণ দুঃখটা আমার, কষ্টটা আমার। লাইক আমি একটা শেয়ার করি, এবার আমার গত বছর 2020-তে সেপ্টেম্বর যখন মা মারা গেলেন, তখন আমার বার্থডে পড়ে যায় 11 অক্টোবর। মা তো সেপ্টেম্বরে 18 তারিখে মারা গেলেন, অক্টোবর। তো আমার ফ্যান ফলোয়াররা মিলে আমার বার্থডে সেলিব্রেট করবে, তারা অ্যারেঞ্জ করেছে। আবার অনেকে বলছে আন্টি মারা গেছে, আপু কি আমাদের সাথে যোগদান করবে? তো আমি তাদেরকে একটাই কথা বলেছি যে মা আমার মারা গেছে, কষ্টটা আমার, বাট তোমরা আমাকে নিয়ে একটা বছর ধরে চিন্তা করো, যেহেতু তোমরা আমার ফ্যান, আমাকে পছন্দ করো, যে তার বার্থডে কিভাবে সেলিব্রেট করা যায়, আমি কখনোই তোমাদেরকে ডিসহার্ট করব না। তো সেই বার্থডে আসলো, আমি গেলাম, ছবি টবি তুললাম, কেক কাটলাম, হাসাহাসি করলাম, এন্ড আমি বাসায় আসলাম। অপু অনেক সুইট টুয়ার্ডস হার ফ্যানস এন্ড না, এটা আসলে লাকের ব্যাপার আপু। অনেক সময় দেখেছি আমি অনেক দেখেছি অনেক ভালো আর্টিস্ট, বাট ফ্যানরা তাদের কাছে দৌড়ে আসে না। বাট আমি কোথাও গেলে লাইক এক জায়গায় একের জন্য একের অধিক লোক হয়ে যায়, আমার কণ্ঠ শুনেও অধিক হয়ে যায়। আচ্ছা, আমরাও কিন্তু অপুর সঙ্গে একজনের একটা নাম ইদানিং কালে খুব শুনি, তো সেই নামটা নিশ্চয়ই আমার মেনশন করতে হবে না, নামটা হচ্ছে বাপ্পি। সো বাপ্পির নামটা যে তোমার লাইফে আসে, ফর হোয়াট রিজন? মানে এইটার কারণটা হচ্ছে মানে যে আমি শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 মুভিটা করেছিলাম, তো ওই সময় আমি আসলে কি বলে মানে ওই সময় আসলে ওই সিনেমাটার সাথে একটা বিয়ে বিয়ে ভাব, আর আমি তো কখনো মানে একটা আর্টিস্টের বাইরে খুব একটা অন্য আর্টিস্টের সাথে কাজ করা হয়নি, এতে করে পাবলিক বা আমার কলা কৌশলীরা যারাই হোক না কেন ওইভাবে ইউজ টু ছিল না যে অপু ওনার বাহিরে আরো কারোর সাথে করতে পারে, মানে ইয়াং কেউ ওই জন্য না, ইয়াং দিয়ে কথা না, আসলে এটা কিছুটা মুখরোচক ভাবে মানুষ বলেছে, আর আমি এটা প্রতিবাদ করতে চাইনি, কেন জানি, বিকজ আই নো আমি কি, বা এটা আমার কি হওয়া দরকার। প্রতিবাদ তো রেগে যায় তারাই, যদি এটা কি একটা সলিড ফ্রেন্ডশিপ যাকে মানুষ অন্যভাবে ফ্রেন্ডশিপ বলতে পারেন পছন্দ করে, না এটা ফ্রেন্ডশিপও বলতে পারেন, আদারওয়াইজ কাজের জায়গা থেকে সিনেমাটাকে আমাদের হিট করানো দরকার ছিল, পাবলিক রিঅ্যাকশন বানানো দরকার ছিল, এটা একটা স্ট্যান্ড বাজে, দ্যাটস ইট। অপু ঈদ কিভাবে পালন করতে, ছোটবেলায় কিভাবে পালন করতে, মাঝামাঝি সময়টায় যখন একজন মুসলিম মানুষের সঙ্গে সংসার করেছো, তার সঙ্গে ওই সময় ঈদটা কিভাবে উদযাপন করতে, এবং
এখন কিভাবে উদযাপন করো? ছোটবেলায় ঈদটা ছিল অনেক বেশি মেমোরেবল, কারণ ওই সময় টাকা কাউন্ট করতাম সালামির জন্য, কারণ আমাদের তো অনেক বান্ধবী একটা ব্যাটালিয়ন ছিল, তো ওরা ম্যাক্সিমামই মুসলিম ছিল, যার জন্য ঈদের দিনটা একবারে আমার ফ্যামিলি থেকে একটা ভালো একটা কি বলে মানে বাইরে বের হওয়ার একটা নির্দেশনা ছিল জাস্ট ঈদের দিন, তাও আবার কিছুটা সময়ের জন্য। তো ওরা আসতো, আমাকে নিতে আসতো, আর রিক্সার ওঠার একটা অভ্যাস আছে আমার, উপরে বসতাম আমি, দুই দিকে ওরা বসতো, এন্ড আমরা যেতাম। তা আমাদের বগুড়াতে এরকম মোড়ে মোড়ে এরকম ছেলেরা ট্যাক্স বাজাইতো, কোক ফান্টা তাকে তাকে ভরে ইয়ে করতো, তো আমরা যখন পাস হতাম দুই একটা কথা টথা বলতো, লাইক এইরকম একটা ছোটবেলার একটা মোমেন্ট ঈদ ছিল। এবং সন্ধ্যার দিকে এসে আলটিমেটলি টাকা গোনা স্টার্ট করতাম কত পেয়েছি। তো তখন তো দিত 5 টাকা, 10 টাকা, 20 টাকা, এর উপরে তো কেউ দিত না। 50 টাকা তো অনেক বিশাল ব্যাপার, এরকম করে দিত। তো 1-1.5 টাকা হয়তো বা ঈদ সালামি হতো, নতুন টাকা। আর মিডল যখন হলো ঈদের টাইমিংটা, তখন হচ্ছে আসলে সিনেমাতে বেশি সময় থাকতে হয়েছে আমার। ম্যাক্সিমাম ঈদ করা হতো ব্যাংককে, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, বিকজ অফ শুটিং। কারণ 12 মাসে আমি 14টা করে সিনেমা করতাম, যার জন্য মানে নিঃশ্বাস ফেলার টাইমটা পেতাম না। তো ওই সময়টা ওইরকম ঈদ, এবং ঢাকা আসার পর যেটা হতো, হয়তো ঈদের 2 দিন পরে এসেছি, সিনেমার কি রেজাল্ট, কোন সিনেমা কি রকম যাচ্ছে, কোন সিনেমা থেকে কি রকম ফিডব্যাক আসছে, আর একটা প্রোডিউসারের সাথে হয়তো কথাবার্তা বলা বা কি রকম কি, লাইক এই যে উত্তেজনা একটা ঈদ যেত। আর এখন যে ঈদ, লাইক আমার বাচ্চার পর, তখন আসলে ওকে নিয়ে বেশি সময় চিন্তা করতাম, ওর আমার সেম ড্রেস কি করে হবে, ওকে কি করে কি সাজানো যায়। আর লাস্ট ম্যাচিং কাপড় পরলাম, এক্স্যাক্টলি। আর লাস্ট এই 2 বছর তো প্যান্ডেমিক সিচুয়েশন, আসলে ঈদ কোথায় এটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় আমরা তো নিজেদের আসলে নরমাল লাইফটাই ট্র্যাকে রাখতে পারছি না। প্যান্ডেমিকের এই টাইমটাতে মানে তোমার নিজের কি চেঞ্জেস হয়েছে, বা তুমি নিজের মধ্যে নতুন কি ডিসকভার করেছো? আমি যেমন এটা কি একটা মানে লার্নিং? আমি না, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের জন্য। আগে আমরা ভাবতাম যে কখনো মরেই যাব না, বাট এই প্যান্ডেমিকের কারণে এখন মনে হয়েছে ও লাইফটা তো অনেক শর্ট, সো কিছু কিছু করার অপরচুনিটি আমাদের আছে, যেটা করতে হবে এন্ড বাউন্ড। আর জীবনটা জমিয়ে রাখা যাবে না, জীবনটা আজকেরটা আজকেরই, এবং আনন্দের জায়গাটাও ওইরকম করা যাবে না যেটা কখনো নিরানন্দে পরিণত হতে পারে, কারণ লাইফ তো মানে অনেক ছোট। এটা মনে হয়েছে, আর সাথে সাথে মনে হয়েছে একটা সময় পেয়েছি আমার নিজেকে ফিট করাটা ইম্পর্ট্যান্ট। তখন আমি খুব বেশি জিম বা ডায়েটে একদমই ফুললি ফোকাস করে দিই। আর সেকেন্ড হচ্ছে যে খুব প্রপারলি সন্তানকে সময় দিতে পেরেছি। আচ্ছা, যে সময়টা হয়তো আগে দিতে পারতেন না শুটিং এর কারণে, এক্স্যাক্টলি, পরবর্তীতে ওই টাইমটা আব্রাহামকে বেস্ট টাইম হয়েছে, কারণ এখন ওর 4+5 এ পড়ে যাচ্ছে। সো এই সময়টা হচ্ছে একটা মার অনেক বেশি দরকার, কারণ ও বুঝতে শিখেছে যে আমার স্যাটিসফাইড, তুমি এমনি ওকে মানে অনেক সময় দিতে পারো। হ্যাঁ, অনেক। আমি ওর প্রতি অনেক হ্যাপি, আমার সন্তানের প্রতি এই জন্য হ্যাপি যে ও কখনোই আমাকে বদার করে না যে মম চলে যাচ্ছে, সে খাবে না বা ঘুমাবে না বা জেদ করা, ওটা করে না। সে যে তার মম ইজ ওয়ার্কিং, সে ওয়ার্কিং লেডি। লাইক টিভিতে আমাকে কিছু দেখলে সে অনেক বেশি মম মম করে, সে ফিল করে, এবং আমি মেকআপ নিয়ে আসার পর সে আবার টিভিতে তাকায়। লাইক হয় না অনেক লাইভ প্রোগ্রাম যায়, সেম ড্রেসে হয়তো বাসায় ঢুকে যাচ্ছি, তো একটু আগে সে টিভিতে দেখেছে, আবার আমাকে নোটিস করে, ছোট ছোট বিষয়গুলো নোটিস করে। হ্যাঁ। আচ্ছা, প্যান্ডেমিক এবং এই ঈদের এই মোমেন্ট দুটাকে কম্বাইন করে তুমি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও তাহলে বলতে পারো। আমি সবাইকে একটি কথাই বলবো, যতটুকু সেফলি চলা যায় এবং মাস্ক মুখে রেখে যতটুকু বের হওয়া যায়, আমার মনে হয় সেটাই আমাদের করা উচিত। আর আমরা চলচ্চিত্রের মানুষ, আমরা কিন্তু কাজ করি অনেকটা দূরে, ক্যামেরার সবাই থাকেন পাশে, আর আমরা যদি মাস্ক পরে আপনাদের সামনে অভিনয় বা অ্যাক্টিং করি, সেটাতে আসলে আপনারাই পছন্দ করবেন না। বাট আমি সাজেস্ট করব আপনারা বিনা কারণে ঘর থেকে বের হবেন না, বিনা কারণে কোনো কাজে নিজেকে যুক্ত করে 10টা লোক পাশে বসে দাঁড়িয়ে থাকবেন না। অবশ্যই মাস্ক পরবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। মাই টিভির পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য অনেক শুভকামনা থাকলো, সামনে অনেক সুন্দর ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে, অনেক নতুন নতুন কাজে তোমাকে আমরা দেখতে পাবো, আরো অন্যভাবে হয়তো অপুকে দেখতে পাবো।
থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপু মানে তোমার সাথে আড্ডা দিয়ে। আর স্পেশালি মাই টিভিকে অনেক ধন্যবাদ ঈদের একটা সুন্দর দিনে সবার সাথে আমাকে আবার পরিচিত করে দেওয়ার জন্য। আমি সবসময়ই দর্শকদেরকে কিছু দিতে পারবো, নতুনত্ব কিছু বলতে পারবো, এই সুযোগের অপেক্ষায় থাকি, সেটা মাই টিভি আমাকে করে দিয়েছে। তো সবাইকে ঈদ মোবারক, সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ভিউয়ার্স, আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরবেন, হাইজেনিক থাকবেন এবং নিজে টেক কেয়ার করবেন। সবাইকে সুস্থ রাখবেন, সবাইকে ইন্সপায়ার করবেন সুস্থ, স্বাভাবিক এবং নিরাপদে থাকার জন্য। সেই পর্যন্ত সবাইকে ঈদের শুভেচ্ছা থাকলো, সবাই ভালো থাকবেন।